টাচ হ্যাজ এ মেমোরি। প্রত্যেক স্পর্শই নাকি আমাদের মস্তিষ্কে স্মৃতি তৈরি করে যায়, কিন্তু মানুষের মস্তিষ্কে এমন অনেক স্মৃতি থাকে যা সে মুছে ফেলতে চায়। আবার এমন কিছু স্মৃতিও থাকে যা বহু চেষ্টা করেও সে মুছে ফেলতে পারে না। তা ধীরে ধীরে পরিণত হয় রোগে। সে রোগের কি ওষুধ আছে কোথাও? শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প স্পর্শ। আপনার জ্বর সর্দি কাশি হয়নি যে ওষুধ দেব আর সুস্থ হয়ে যাবেন? এই ধরনের কেসে সারতে একটু সময় লাগে। আপনি বরং উপমার চেয়ারের পেছনেই দাঁড়িয়েছিলেন ডক্টর গাঙ্গুলি। ওর পিঠে একটা হাত রাখতে গিয়েও থেমে গেলেন। গলা ফেঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এক সপ্তাহ ধরে ঠিক এই ব্যাপারটাই আতঙ্কিত করছে উপমাকে। জীবিত প্রাণীর স্পর্শ, কারণটাও অজানা নয়। 7 দিন আগে নিউ ইয়ারের রাতে পার্টি করে ফিরছিল উপমা। কলকাতার রাস্তায় ঝলমলে আলোর বাহার। অ্যাপ ক্যাবের ভাড়া সার্জের ঠেলায় প্রায় 3 গুণ। পার্ক স্ট্রিট ছেড়ে বেরোতেই ভাগ্য করে একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেছিল। ড্রাইভারের বয়স 60 ছুঁই ছুঁই। বিশ্বাস করতেই ইচ্ছে করেছিল। মিনিট খানেক চলতেই উপমা দুটো জিনিস বুঝতে পারে। 1, ড্রাইভার হালকা মদ খেয়ে আছে। 2, গাড়িটা মাঝে মধ্যেই ভুল রাস্তায় ঢুকে পড়ছে। সেদিন রাত 2টো নাগাদ উপমাকে মেসে ঢুকতে দেখেই সন্দেহ হয় ওর রুমমেট নবনীতার। কেমন যেন থমথমে মুখ, চাল চলনের মধ্যে একটা যান্ত্রিক ভাব। রাতের জামা কাপড় ছাড়েনি মেয়েটা। চোখের কোণে কাজল ঘাঁটা জল শুকিয়ে আছে। তবে সবকিছু ছাপিয়ে চোখে পড়ে উপমার বুকের কাছে চামড়ার উপর গভীর কয়েকটা আঁচড়ের দাগ। এই কি হয়েছে বলতো তোর? রাস্তায় কিছু? একরকম ঘুম থেকে তুলেই ওকে জিজ্ঞেস করেছিল নবনীতা। উপমা উত্তর দেয়নি। পাশ ফিরে শুয়েছে কেবল। রোগ চেপে গেছিল নবনীতার মাথায়। এমনিতে এত রাত করে ফিরেছে ফুর্তি মারিয়ে, তার উপর মেজাজ। কাঁধে ধাক্কা মেরে ধুর, নিকুচি করেছে। উঠে আসতে যাচ্ছিল, ঠিক তখনই একটা কাণ্ড ঘটে যায়। কাঁধ ধরে ধাক্কাটা মারতেই ছিটকে বিছানার উপর উঠে বসে উপমা। 2 হাতে একটা বালিশ খামচে নিজের মুখের উপরেই চেপে ধরে। তারপর ঘরের দেওয়াল কাঁপিয়ে তারস্বরে চিৎকার করে ওঠে। নবনীতার মনে হয় ওর হাতের আঙুলের স্পর্শটা যেন উত্তপ্ত ইস্পাতের মতো চেপে বসেছে উপমার কাঁধে। রুমমেটের মুখের দিকে চোখ তুলে তাকিয়েছিল নবনীতা। সে চাহনি দেখে ওর নিজেরই ভয় লেগেছিল। বিস্ফারিত চোখ, মাথার চুল অসংখ্য সাপের মতো উস্কো খুস্কো, মুখ দিয়ে গোঙানি আর আর্তনাদের মাঝামাঝি একটা শব্দ বেরোচ্ছে ক্রমাগত। চিৎকার কমে আসতে ওর কাজ ঘেঁষে বসতে যায় নবনীতা। উপমা আবার ছিটকে সরে যায়। মুখ দিয়ে আতঙ্ক মাখা কয়েকটা শব্দ বেরিয়ে আসে। দূরে যা, দূরে যা, প্লিজ প্লিজ দূরে যা নব, প্লিজ দূরে যা। ভয় করছে আমার, ভয় করছে আমার, আমার ভয় করছে। দূরে যা নব, প্লিজ দূরে যা। আমাকে ভয় করছে আমার। আমাকে কিসের ভয়? অবাক হয়ে জিজ্ঞেস করে নবনীতা। উপমা উত্তর দেয় না। ওর হাতের দিকে হাত বাড়াচ্ছিল নবনীতা। থেমে যায়। বুকের উপর দিক থেকে বেরিয়ে থাকা এলোমেলো নখের দাগগুলো আবার চোখে পড়ে যায়। এই কি হয়েছে বলতো তোর? রাস্তায় কেউ?
লোকটা আমাকে কথাটা শেষ করতে পারে না উপমা। ওর চোখ মুখ লাল হয়ে ওঠে। আচমকা নিজের ধারালো নখগুলো নিজের সমস্ত শরীরে চালাতে শুরু করে। মুখ দিয়ে আগের মতোই চিৎকার বেরিয়ে আসতে থাকে ক্রমাগত। নবনীতা ওকে থামাতে গেলে বেড়ে ওঠে সে চিৎকার। খানিকক্ষণ পর ক্লান্ত হয়ে বিছানার উপরেই ঢলে পড়ে। নবনীতা ভেবেছিল ব্যাপারটা সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে। পরদিন সকালে দুজন রেডি হয়ে অফিসে বেরিয়ে গেছিল, কিন্তু ঘণ্টাখানেক পরেই আননোন নাম্বার থেকে নবনীতার কাছে ফোন আসে। অফিস টাইমের একটা ভিড় বাসে উঠেছিল উপমা। বাস খানিক দূর যাওয়ার পরেই কাটা ছাগলের মতো চিৎকার করতে শুরু করে। তারপর চলন্ত বাসের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। লোকজন ফিটের রুগী ভেবে মাঝ রাস্তাতেই বাস থেকে নামিয়ে দেয়। তার মধ্যেই কেউ ওর ফোন থেকে নবনীতার নাম্বারটা ডায়াল করেছে। একরকম মাঝপথেই স্কুটি ঘুরিয়ে নিউ টাউনের মোড়ে পৌঁছে যায় নবনীতা। ততক্ষণে উপমাকে ধরে রাস্তার ধারে একটা বেঞ্চে বসিয়ে রেখেছে কয়েকজন, তবে কেউই ওকে স্পর্শ করছে না। নবনীতা সেটা দেখে খানিকটা রেগেই যায়। কি ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি আপনারা? ভিড়ের মধ্যে থেকেই একজন ঝাঁঝিয়ে ওঠে, ডাক্তারের কাছে কি নিয়ে যাব দিদি, উনি কাউকে ছুঁতেই দিচ্ছেন না, মেয়ে ছেলেদেরও না। সেদিন মেসে ফিরেই অনলাইনে কিছু খোঁজ খবর করে নবনীতা, তবে তাতে বিশেষ কিছু লাভ হয় না। কেবল এটুকু জানতে পারে এ একরকম মানসিক রোগ, হাফি ফোবিয়া গোছের কিছু একটা নাম। জীবিত প্রাণীর স্পর্শে ভয় পাওয়া। সেদিন রাতে ট্যাক্সির মধ্যে মোলেস্ট হওয়ার পর থেকে উপমা মানুষের স্পর্শ সহ্য করতে পারছে না। কপালে, গালে, হাতে, পায়ে, কোথাও না। মা বাবার স্পর্শ, বান্ধবী, প্রেমিক, পার্লারের মহিলা, কারোর স্পর্শ নয়। নবনীতা ভেবেছিল কটা দিন পর ধীরে ধীরে কেটে যাবে ব্যাপারটা, কিন্তু কমার বদলে জিনিসটা বেড়ে ওঠে। বাসে, ট্রামে, অফিসে যেতে আসতে সাধারণ মানুষের সঙ্গে ছোঁয়া লেগেই যায়। সেই ছোঁয়াতেও উদ্ভ্রান্তের মতো শিউরে উঠছে উপমা। কখনো ভয় পেয়ে চিৎকার করে উঠছে, কখনো শ্বাস নিতে না পেরে অন্ধকার দেখছে চোখে। রাত্রে স্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসছে থেকে থেকে। শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আমার 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 খুব ভয় করছে নব। লোকটা আমার ওপর নজর রাখছে না তো? ও শালা নিজেই ভয় পেয়ে আছে এখন। তুই একবার যদি ট্যাক্সির নাম্বারটা বলতে পারতিস। হলুদ ট্যাক্সিতে আমি আর উঠবো না। উঠিস না। সুপ্রতিম আমাকে সিগারেটের ছ্যাঁকা দিত, জানিস নব? যারা সিগারেট খায় তাদের সঙ্গে মিশবো না আমি। হ্যাঁ, কেমন কেমন? কিন্তু আমার ছোট মামা অঙ্ক না পারলে না ছাদের ঘরে আমাকে বন্ধ করে জামা খুলে ওঠবোস করাতো। মামা তো সিগারেট খেত না নব। নবনীতা কি বলবে বুঝতে পারে না। কেবল এটুকু বোঝে উপমার রোগটা একদিনে গজিয়ে ওঠেনি। মেয়েটা ম্যানিয়াকের মতো আচরণ করছে আজকাল। চোখের কোলটা কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একদম। রুগ্ন শরীর ভেঙে পড়ছে ধীরে ধীরে। উপায় না দেখে ডক্টর গাঙ্গুলির কাছে ওকে নিয়ে আসে নবনীতা।
দুটো তিনটে সিটিংয়ের পরেও তেমন লাভ কিছু হয়নি। গাঙ্গুলি বলেছিলেন, দেখো এই সব কেসে না একটু পেশেন্স রাখতে হবে, কেমন? স্টেপ বাই স্টেপ টাচ ব্যাপারটা তোমার নিজের কাছে স্বাভাবিক করতে হবে। যেমন ধরো, প্রথমে মনুষ্যতর কোনো প্রাণী কিংবা বাচ্চার স্পর্শ দিয়ে শুরু করতে পারো। উপমা লক্ষ্য করেছে গাঙ্গুলির চেম্বারের বাইরে একটা বেখাপ্পা টগর গাছের তলায় চায়ের দোকানের পাশে রোজই একটা সাদা লোমের গোলগাল কুকুর শুয়ে থাকে। এমন মখমলের মতো খানদানি লোম আর গাবদা পেট আগে কোনো নেড়িরও দেখেনি। তবে কুকুরটা রোজ বাঁ পাশ ফিরেই ঘুমায়। এর মধ্যে 3 দিন এসেছিল গাঙ্গুলির কাছে, একদিন নবর সঙ্গে, বাকি 2 দিন একা। 3 দিনই ঘুমোচ্ছিল। শেষ দিন সাহস করে উপমা এগিয়ে গিয়েছিল ঘুমন্ত কুকুরটার কাছে। এই, জেগে আছিস? কাছে গিয়ে মৃদু গলায় ডাক দিয়েছিল। অকাতরে জিভ বের করে ঘুমায় কুকুরটা। আমি একটু টাচ করবো তোকে? আগের মতোই নাদুস পেট ওঠানামা করেছে, চোখ খোলেনি। ধীরে ধীরে হাতটা ওর পেটের উপরে নামিয়ে এনেছিল উপমা। বিশ্রী একটা গন্ধ আসছে কি কুকুরের গা থেকে। উপমার গা গুলিয়ে ওঠে। খেয়াল হয় পিচের রাস্তার উপর পড়ে থাকা 4টে পায়ে বড় বড় নখ আছে কুকুরটার, ঠিক সেই হলুদ ট্যাক্সির লোকটার মতো। গা ভর্তি সাদা লোম। উপমার মনে হলো কুকুরটার চোখের মণি দুটো হলুদ। সে চোখ দুটো খুলে গেলেই নখগুলো এগিয়ে আসবে ওর বুকের কাছে। নিজের মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারটা হাত দিয়ে আটকে ছিল উপমা। তারপর পিছিয়ে এসেছিল একদমে। না, কুকুর না, শিশু না, ও কাউকে বিশ্বাস করে না আর। জীবিত প্রাণীরা স্পর্শে শুধু বিষ ঢেলে দিতে পারে। আজ গাঙ্গুলির চেম্বারে ঢোকার আগে খিদে পেয়ে গেছিল। চায়ের দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনেছিল উপমা। ঘন্টা 2 পরে চেম্বার থেকে বেরিয়ে বুঝল খিদেটা আরো চাগিয়ে উঠেছে। বিস্কুটের প্যাকেটটা খুলতে খুলতেই নবনীতার নাম্বারটা ডায়াল করল। কবার রিং হয়ে ওপাশ থেকে গলা শোনা গেল। হ্যাঁ বল উপো, কি হলো? কিছু হবে না, হোপলেস। খানিকক্ষণ ওপাশ থেকে শব্দ শোনা যায় না। উপমা ফোনটা রেখে দিতে যাচ্ছিল, আবার নবনীতার গলা শোনা যায়। আমার কি মনে হয় জানিস? কি? তুই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছিস। মানে? মানে তুই তো আজ সকালে হুট করে মেয়ে হয়ে যাসনি। এইসব 1-2 মলেস্টেশন কলকাতায় আজকাল, তার জন্য মাথাটা ঝিমঝিমিয়ে ওঠে উপমার। ফোনটা মুখের উপরেই কেটে দেয়। অসহায় একটা ভাব ঘিরে ধরে ওকে। সারাক্ষণ একটা ভয়, একটা অদ্ভুত গা শিরশিরানি। নিজের শরীরের প্রতি সর্বক্ষণ একটা ঘৃণা। আচ্ছা, না খেলে কেমন হয়? এই যে ওর খিদে পাচ্ছে তাও খাবে না, শাস্তি দেবে নিজেকে, শরীরকে। হাতের বিস্কুটটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, থেমে যায়। একটু দূরে সাদা কুকুরটা একই জায়গায় একই দিকে ফিরে ঘুমাচ্ছে। মখমলের মতো লোম নাদুস নুদুস পেটের উপর ঝিমিয়ে আছে। ওকে খাওয়াতে গেলে নিশ্চয়ই আঁচড়ে দেবে। ঠিক, আর একটু শাস্তি বেশি হবে না হয়। একগাল হেসে কুকুরটার দিকে এগিয়ে যায় উপমা। তারপর মুখ দিয়ে একটা আওয়াজ করে। আহা। উপমা জানে কুকুররা এই আওয়াজটা চেনে। ঘুম ভেঙে যায় ঘুমন্ত প্রাণীটার। চোখ মেলে উপমাকে দেখেই একটা মৃদু আওয়াজ বেরিয়ে আসে মুখ দিয়ে। উপমা বিস্কুট শুদ্ধ হাতটা এগিয়ে ধরে ওর দিকে, খাবার এগিয়ে দিতে চাইছে। এই নে, খাবারটা খা। খানিক খুশি হয়েই যেন টলমলো পায়ে উঠে দাঁড়ালো কুকুরটা। একবার পড়ে যেতে গিয়েও সামলে নিল নিজেকে।
তারপর 4 পায়ে সোজা হয়ে দাঁড়িয়েই তেমনি টলতে টলতে এগিয়ে এলো ওর দিকে। উপমা একটু অবাক হয়। ওর কি রোগ হয়েছে কিছু? এমন নধর কান্তি আদুরে কুকুর টলছে কেন? দেখে মনে হয় বারবার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। পায়ে চোট লেগেছে কি? একটু এগিয়ে আসতেই ব্যাপারটা পরিষ্কার হয় উপমার চোখের সামনে। এতদিন কুকুরটা কেবল বাঁ পাশ ফিরে থাকতো বলে শরীরের বাঁ দিকটা ওর চোখে পড়েনি। এখন উঠে দাঁড়ানোয় সেদিকটা উন্মুক্ত হয়ে পড়েছে। উপমা স্থির চোখে দেখল প্রাণীটার শরীরের সমস্ত বাঁ দিকের চামড়া আর মাংস গলে বিকৃত হয়ে দলা পাকিয়ে গেছে, এমনকি মুখের খানিকটাও। লাল আর কালো মেশানো মাংসপিণ্ড দেখা যাচ্ছে সেখান থেকে। এ অবস্থায় কুকুরটা বেঁচে আছে কি করে কে জানে। উপমা অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। ওর বুকটা দ্রুত ওঠানামা করে। ঘেন্নায় মুখ ফিরিয়ে নেওয়ার কথা ছিল উপমার, কিন্তু পারে না। পাশের চায়ের দোকানের লোকটার দিকে তাকায়ও। কুকুরটাকে দেখিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? কি আর হবে, হ্যাংলার জাত। কাউকে খাবার হাতে দেখলেই এগিয়ে এসে গায়ে উঠে পড়ে। আগের সপ্তাহে কয়েকটা চ্যাংড়া ছেলে খাবারের লোভ দেখিয়ে ডেকেছিল ওকে, কিন্তু ওদের হাতে ছিল অ্যাসিড। ও সামনে এসে গায়ে উঠতেই অ্যাসিড ঢেলে দিয়েছে শালারা। মরেই যেত, কোনো রকমে বেঁচে গেছে। এতক্ষণে উপমার দিকে মুখ তোলে লোকটা। ওই তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই দাঁড়িয়েছিল ছেলেগুলো। ও যন্ত্রণা ঝটপট করছিল আর ওরা দাঁত বের করে হাসছিল। মুখটা আবার কুকুরের দিকে ঘুরে যায় উপমার। দুলতে দুলতে সে এসে দাঁড়িয়েছে ওর সামনে। খাবারটা এগিয়ে দিতে গিয়েও ও দিতে পারে না। ওর মনের ভিতর কেউ বলে দেয়, ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়েই কুকুরটাকে ডেকেছিল ছেলেগুলো। হয়তো ঠিক ওর মতোই হাসি খেলে গেছিল তাদের মুখেও। অবোধ কুকুরটা বুঝতে পারেনি খাবারের বদলে কেন ওর গায়ে জল ছিটিয়ে দিয়েছিল ছেলেগুলো, কেন সেই জলে যন্ত্রণায় কুঁকড়ে যেতে শুরু করেছিল ওর শরীর। খানিকটা উপমার মতোই। উপমা বুঝতে পারল এখন যদি ও বিস্কুটটা এগিয়ে দেয় তাহলে কুকুরটা ভয় পাবে। ওর নিজের মতোই সমস্ত শরীর পুড়ে যাওয়ার স্মৃতি এত সহজে মুছে যাওয়ার নয়। উপমার হাত থেমে যায়। রেখে দিয়ে চলে যাওয়াই ভালো, অন্তত শুঁকে দেখবে সত্যি খাবার কিনা। সর সর সর, সরে যা সরে যা, যা যা বলছি। খানিকটা ধমকের সুরেই পিছিয়ে আসেও। কুকুরটা থেমে গিয়ে চোখ তুলে ভুরু কুঁচকে বিস্ময়ে তাকায় ওর দিকে। বিস্কুটগুলো মাটিতে নামিয়ে রাখার জন্য নিচু হয়েছিল উপমা। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত কাজ করে বসে প্রাণীটা। ও নিচু হওয়ার আগেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুটো পা মাটিতে রেখে দুটো হাত রাখে উপমার বুকে। আদুরে নিঃশ্বাসের শব্দ করতে করতে মুখ থেকে বেরিয়ে আসে জিভটা। লেজটা সজোরে দুলে ওঠে কয়েকবার। না, প্রাণীটা ভয় পাচ্ছে না। কি আশ্চর্য, একটুও ভয় পাচ্ছে না। অকারণে ওর শরীর পুড়িয়ে ছারখার করে দেওয়া ছেলেগুলোকে যেন মনেই নেই ওর। হ্যাংলা জিভে দুপা উপমার বুকের উপর তুলে আগের মতোই খাবার চাইছে মানুষের কাছে। অবাক হয়ে প্রাণীটার মুখের দিকে চেয়েছিল উপমা। হঠাৎ
একটা ব্যাপার খেয়াল হয়, এই মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে ওর বুকের ঠিক উপর দুটো হাত রেখেছে প্রাণীটা। নখের শুকনো দাগের ওপরেই আরো একটা হাত চিড়ে দিচ্ছে উপমার বুক। আবার কেউ ওর শরীর স্পর্শ করছে কারণ সোজা হয়ে দাঁড়ালে ওর হাতটা ওখানেই থাকার কথা, ওর বুকের মাঝখানটা স্পর্শ করার কথা। হ্যাঁ, এও এক স্পর্শ। ওদের দুজনের শরীরেই টাটকা ক্ষতর দাগ। উপমার মনে হয় কুকুরটা অস্থির স্পর্শে ওকে বোঝাতে চাইছে ওর শরীরের মধ্যে বাসা বেঁধে থাকা মানুষটা কয়েকটা নখের দাগ, খানিকটা অ্যাসিড পোড়া চামড়া, ভিড় বাসে কনুইয়ের গুঁতো, ছাদের বন্ধ ঘরে সারা দুপুর চিৎকার আর সিগারেটের ছ্যাঁকার দাগের থেকে অনেক বড়। ওইটুকুনি দাগে অত বড় শরীর ঢাকা পড়ে যায় না। দোকানদারের গলা ভেসে আসে পাশ থেকে, বাঁ দিকটা জ্বলে গেছে, কিন্তু ও শালা সেই বাঁ দিক চেপেই শোবে। আসলে দেখতে ভালো ছিল তো, পোড়া দিকটা দেখাতে যায় না। উপমা মাথা নাড়ে দুদিকে। দোকানদার জানে না ছেলেগুলো ওর আদুরে নরম শরীরটাকে বিকৃত করেছে হয়তো, কিন্তু এই সাদা মখমলের মতো শরীরের ভিতরে ততোধিক সাদা মখমলের মতো বিশ্বাস লুকিয়ে রাখে প্রাণীটা, যে বিশ্বাসের স্পর্শে যন্ত্রণা সেরে যায়। উপমা হঠাৎ বুঝতে পারে ওর নিজের রোগটাও সেই স্পর্শে সেরে যাচ্ছে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা, কৌশিক, দিতিপ্রিয়া এবং তমাল। শব্দগ্রহণে নীলাভ, আবহে সায়ন। শুনছিলেন আমাদের বিশেষ গল্প স্পর্শ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।